জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে হচ্ছে তোমাদের 28শে এপ্রিল ফার্স্ট শিফটে হয়ে যাওয়া সমস্ত অ্যানালাইসিস করব আজকে। তো আজকে কালকের থেকে আজকে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একদম চেঞ্জ, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। তো ওকে, প্রত্যেকটা কোশ্চেন এবার অ্যানালাইসিস করব। দেখো কোন কোন জিনিসগুলো তোমরা ফোকাস করবে আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, ভালো করে তোমরা দেখে নাও। আর অবশ্যই এই যে পুরো পিডিএফটা সংগ্রহ করার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ এরকম ভিডিও তোমরা পেতে থাকবে। তোমাদেরকে প্রথমত প্রত্যেকটা প্রশ্ন তো আমি অ্যানালাইসিস করবো স্যার, তার আগে একটা জিনিস বলি, তোমরা জিআই কিন্তু ক্যালেন্ডারটাকে একটু ভালো করে দেখে নাও। এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন শুধু ক্যালেন্ডার থেকে আসছে। ম্যাথের স্যার বোর্ড অ্যান্ড স্ট্রিম, যেটা নৌকা শোধ চ্যাপ্টার, পার্সেন্টেজ, ট্রেন, এই চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে ফোকাস করো। এগুলো একাধিক প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে, প্রায় 7 থেকে 8টা মতন। হিন্দি, যেমন কিছু গভর্নমেন্ট রিলেটেড টার্ম রয়েছে, কিন্তু কিছু ডিফেন্স রিলেটেড টার্ম রয়েছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। স্যার কেমন প্রশ্ন আসছে একটা এক্সাম্পল আমি হয়তো দিয়ে রেখেছি। যেমন স্যার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেটাই কিন্তু হিন্দিতে এবছর আসছে। ওকে, যেমন এ সাডেন মিলিটারি অ্যাটাক, তো এই যে সাডেন হঠাৎ একটা মিলিটারি যদি একটা আক্রমণ করে দেয়, তাকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভাষায় সেটাকে অ্যাম্বিউজ বলি। তো সেটাই আর কি কি আসছে, সেটাই তোমাদের হিন্দিতে আসছে। ওকে, হিন্দিটাও পাশাপাশি দিয়ে রেখেছি আমি, এটা জাস্ট একটা এক্সাম্পল থ্রো করেছি। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে। তো আজকের প্রশ্ন অ্যানালাইসিস করার আগে একটা বলি, আজকে তোমাদের যতদূর বুঝলাম যে আজকে তোমাদের ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন ছিল। রিজনিং কিন্তু 20টা নামিয়ে আসতে পারবে। অঙ্কও কিন্তু প্রায় 17 থেকে 18টা করে আসতে পারবে। কি জিকে পার্টটা, হিন্দি পার্টটা একটু এদিক ওদিক হলেও হতে পারে। ওকে, তো বাকি ওভারঅল সব কোশ্চেন ঠিক ছিল। তো এবার প্রত্যেকটা প্রশ্ন আমরা ঢুকে যাব। প্রথম হচ্ছে, হর্ষবর্ধনের শাসক বিম্বিসারের সমসাময়িক কে ছিলেন? তো এটা সঠিক উত্তর কিন্তু গৌতম বুদ্ধ হয়ে যাবে। ওকে, তো এবার গুরুত্বপূর্ণ সমসাময়িক তালিকা তালিকা দেখে নিব, যেটা আগামী দিনে তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। কারণ বারবার তো একই প্রশ্ন আসবে সেটা নয়, যেই টপিক থেকে যেই জায়গা থেকে প্রশ্ন আসছে আগামী দিনে সেই জায়গা থেকে অন্য প্রশ্ন আসবে। এটাই এসএসসি জিডির প্যাটার্ন। ওকে, তো স্যার আমরা জেনে নেব, এক ঝলক চোখ বুলি নিবে। আর টেলিগ্রামে তো অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই, সেখান থেকেও তোমরা সংগ্রহ করে পড়ে নিবে। তো বিম্বিসার, অজাতশত্রু, দুটো বললেই কিন্তু গৌতম বুদ্ধ হয়ে যাবে। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক কিন্তু দুজন ব্যক্তির নাম মনে রাখবে, মেগাস্তেনিস এবং চাণক্যকে মনে রাখবে স্যার। ওকে, তো এই চাণক্য যার প্রধানমন্ত্রী ছিলেন, মেগাস্তেনিস কিন্তু ইন্ডিকা বইয়ের লেখক। এগুলো একটু পাশাপাশি ইনফরমেশন পারপোজ একটু মনে রাখো। তারপরে স্যার কনিষ্ক, স্যার কনিষ্কের বিখ্যাত দুজন যে সমসাময়িক নিয়েছেন, চরক এবং অশ্বঘোষ। তো এই চরককে বিখ্যাত চিকিৎসক বলা হয়, যিনি আয়ুর্বেদের জনক। তো আর অশ্বঘোষ কিন্তু বুদ্ধচরিতের লেখক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু ফাহিয়েন মনে রাখবে, এবং কালিদাস, এই দুজন কিন্তু সমসাময়িক হিসেবে ধরা হয়। ওকে, হর্ষবর্ধনের সমসাময়িক কিন্তু হিউয়েন সাং এবং বানভট্ট। এই বানভট্টটা খুব গুরুত্বপূর্ণ, যিনি হর্ষচরিত লেখক, হর্ষচরিত লিখেছেন। ওকে, মোহাম্মদ বিন তুগলকের সময় ইবেন বতুতা, যিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন, এটা ইনি ছিলেন, তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক। কৃষ্ণদেব রায়ের কিন্তু, যিনি বিজয়নগর সাম্রাজ্যের একজন শাসক, তার সমসাময়িক ছিলেন কিন্তু বাবর, যিনি একজন মুঘল সম্রাট ছিলেন। আকবর, স্যার আকবর কিন্তু সমসাময়িক ছিলেন তুলসীদাস, যিনি রামচরিত মানসের লেখক। ওকে, আর শুধু রামচরিত, যেটা সন্ধ্যাকর নন্দী কিন্তু যেটা লেখক। আচ্ছা, ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলে লিখে রেখেছি, খুব দেখে রাখবে। আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই এখান থেকেও আসতে পারে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারত এসেছিল? মেগাস্থেনিস। ফাহিয়েনের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ভারত এসেছিল? ফাহিয়েন। হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং। মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা। তারপরে হচ্ছে দ্বিতীয় দেবরায়ের সময় আব্দুল রাজ্জাক। জাহাঙ্গীরের সময় স্যার টমাস র কিন্তু ভারতে এসেছিল। তো পাশাপাশি এগুলোও কিন্তু মনে রাখবে। তো এই প্রশ্নটা কিভাবে এসেছিল, যারা একটু পরীক্ষা দিয়েছো তোমরা বলবে যে স্যার এই প্রশ্ন টাইপটা কিভাবে ছিল। এটা আমি যতদূর শুনলাম যে হর্ষবর্ধকে হর্ষঙ্ক বংশের শাসক, তার উত্তরাধিকারী ছিল। উত্তরাধিকারী যদি প্রশ্নটা করে, তাহলে স্যার কিন্তু পরবর্তী উত্তরাধিকারী তাহলে কিন্তু অজাতশত্রু হয়ে যাবে। ওকে, বিম্বিসারের পর। তো ওটা কিভাবে ছিল একটু জানাবে কাইন্ডলি। তো এক্সাক্ট প্রশ্ন তো কালেকশন আমরা যতটা পারি চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু মিনি মিস্টেক হতে পারে, সামান্যটুকু এদিক ওদিক হতে পারে। ওকে, তো তারপরের প্রশ্ন চলে যাব যে কি, আচ্ছা, কোন প্রাচীন বৈদিক সংহিতায় শাস্ত্রীয়, ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীতের সুর এবং ও যে মন্ত্রের যে ভিত্তিটা খুঁজে পাওয়া গেছিল? তো এগুলো জানো প্রত্যেকেই, যে সঙ্গীতের যে সুরগুলো, যে মন্ত্রগুলো, মন্ত্র বললে আবার ঋগ্বেদ চলে যাবে শুধু মন্ত্র বললে, কিন্তু সঙ্গীত যেহেতু বলে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সামবেদ হয়ে যাবে। তো এই রিলেটেড এই জায়গা থেকে আমরা এক ঝলক করে চক বুলি নেব। ঋগ্বেদ যেমন দেবদেবীর স্তোত্র এবং ও প্রার্থনা সম্পর্কে, অর্থাৎ মন্ত্রের যে সংকলনগুলো থেকে ঋগ্বেদে জানতে পাই। এটা বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ।
বিখ্যাত যে গায়ত্রী মন্ত্র রয়েছে সেটা এই বেদে কিন্তু পাওয়া গেছে। ওকে, সামবেদে অলরেডি সঙ্গীতের সুর এই জিনিসগুলো পাওয়া গেছে, আলোচনা করলাম। ওকে, তারপরে যজুর্বেদ, যেটা আছে যজুর্বেদ, এখানে কিন্তু যে যজ্ঞের নিয়মাবলী সেগুলো কিন্তু এক কথায় অর্থাৎ যাগযজ্ঞের যে আচার অনুষ্ঠান কিভাবে করতে হয় এই নিয়ে আলোচনা করা রয়েছে। ওকে, তারপরে কিন্তু অথর্ববেদ, এই অথর্ববেদ মন্ত্র, জাদুরবিদ্যা, এইসব জিনিসগুলো কিন্তু আলোচনা করা রয়েছে। আয়ুর্বেদ তোমরা প্রত্যেকে জানো, যেটা আমাদের প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয় এই আয়ুর্বেদকে। ওকে, তো এটা অথর্ববেদেরই একটা উপবেদ হিসেবে পরিচিত। তারপরে আমরা জানবো যদি কোনো কারণে উম, পৃথিবীর চৌম্বক ঢাল, যেটা ম্যাগনেটিক ফিল্ড, যদি কাজ করা বন্ধ করে দেয়, যদি কোনো কারণে যে পৃথিবীর চৌম্বক ঢাল বা ম্যাগনেটিক ফিল্ড যেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তবে নিচের কোনটি ঘটার সম্ভাবনা সব থেকে বেশি? তো মনে রাখবে যে সব থেকে বেশি এফেক্ট করে আমাদের, এটা ভূগোল থেকে প্রশ্নটা ছিল, সায়েন্স, জিও সায়েন্স থেকে যেটা আমরা বলছি। তো এটা পৃথিবীর বায়ুমণ্ডল যে সূর্যের বিকিরণে ধ্বংস হয়ে যাবে এবং প্রাণের অস্তিত্ব পুরো বিপন্ন হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছো যে একটা সহজ সরল ভাষায় পৃথিবীর যে বায়ুমণ্ডল, যে সূর্যের যে বিকিরণ, সেখানে পুরোপুরি কিন্তু ধ্বংস হয়ে যাবে পৃথিবীর যে বায়ুমণ্ডলটা রয়েছে। সুতরাং বায়ুমণ্ডল যখন ধ্বংস হয়ে যাবে, সুতরাং আপনি প্রাণের অস্তিত্বটাও কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তারপরে স্যার, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় প্রায় একের যে 6 ভাগ হওয়ার প্রধান কারণটা কি? তো এই প্রশ্নটা মেবি একটু ঘুরিয়েছিল, সঠিকভাবে হয়তো এটা প্রশ্নটা তুলতে পারেনি, তবে এই উত্তরটা হয়তো মানে প্রশ্নটা ঠিক তুলেছি, মেবি উত্তরটা উত্তরটা নাও মিলতে পারে, তবে এটার কাছাকাছি যেটা ছিল তোমাদের কিন্তু সেটাই উত্তর হবে স্যার। যে চাঁদের ভর এবং আকার পৃথিবীর তুলনায় অনেক কম হওয়ার কারণে এর মাধ্যাকর্ষণ শক্তিটা কিন্তু অনেকটা কমে যায়। তো আশা করছি কিভাবে প্রশ্নটা ছিল তোমরাই, উত্তরটা ছিল সেভাবে তোমরাই জানবে। তো নিচের কোনটি উত্তর পূর্ব ভারতীয় রাজ্যটি বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে না? তো আমি তো জানি না যে কোন অপশনটা ছিল, তো মনে রাখবে যে 4টে স্টেট রয়েছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, সিকিম। এই 4টে স্টেট কিন্তু যেটা হচ্ছে বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে না। তো যেটা অপশনে ছিল এই 4টের মধ্যে, সেটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়েছে। তারপরে এটা একটু অড টাইপের প্রশ্ন তোমাদের এসেছিল, যে চাবাহার বন্দর ব্যবহারের মাধ্যমে ভারত প্রথমবারের মতো কোন দেশে গমের চালান পাঠিয়েছিল যা পাকিস্তানের স্থলপথ এড়িয়ে গেছিল? তো মনে রাখবে যে ভারত যে চাবাহার বন্দর রয়েছে, যে পোর্ট, তো সেখান থেকে প্রথমবারের জন্য কিন্তু যে গম, সে গমটা আমদানি করেছিল। তো স্যার, যে পাকিস্তান সেটা কিন্তু নজরে আসেনি, এড়িয়ে গেছিল, সেটা কিন্তু পাকিস্তানে কিন্তু যেটা হচ্ছে তোমাদের কি করা হয়েছিল, আমাদের ইম্পোর্ট করা হয়েছিল। ওকে স্যার, তারপরে বর্তমানে ভারতের অধিকাংশ রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মহিলাদের জন্য কত শতাংশ যেটা আসন সংরক্ষিত রাখার আইনি বিধান রয়েছে? তো এটা 50%। তো এই প্রশ্নটা মেবি একটু ঘুরিয়েছিল, তো এভাবে হয়তো হুবহু ছিল না, কিন্তু উত্তরটা কিন্তু 50%ই তোমাদের হবে। ওকে, তারপরে 2021 সালে প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে, যেটা যেটাকে আমরা বলে থাকি বিডাব্লিউএফ, যেটা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু কি বলেছে, রৌপ্য জয় করেছিলেন। অর্থাৎ এই যে ব্যাডমিন্টন যেটা খেলা হয় পুরুষদের বিভাগে, যিনি রূপা জয় করেছিলেন 2021 সালে, তো অবশ্যই কিন্তু যেটা হচ্ছে কিদাম্বি শ্রীকান্ত, তিনি কিন্তু জয় করেছিলেন। তো এইসব টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো স্কিপ করতেই হবে, কারণ এগুলো সম্ভব নয় করা। তো এর একটা কথা বলে রাখি স্যার, আমি তো শিফট অ্যানালাইসিস করছি, আমি বুঝতে পারছি যে তোমাদের এখন থেকেই তোমাদের কাট অফের কীরকম প্রভাব হতে চলেছে। ইতিমধ্যে নিউজ পেপারে তোমাদের অ্যাটেন্ডেন্স, কতটা পরীক্ষার্থী অ্যাটেন্ডেন্স আগের বারের থেকে 10% ক্যান্ডিডেট এবছর কিন্তু নেই। তো তো অ্যানালাইসিস ভিডিও যখন আসবে তোমরা ঠিক পেয়ে যাবে, চ্যানেলের সাথে জুড়ে থাকো। জাস্ট আমি একটা পূর্বাভাস দিয়ে রাখলাম, মানে খুব একটা তোমরা যতটা ভাবছো হাই কাট অফ যাবে ততটা কিন্তু যাবে না। ওকে, তারপরে স্যার, যে সুধা মূর্তিকে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোন কক্ষের সদস্য হিসেবে মনোনীত করেছেন? তো এটা রিসেন্টলি এখনো কিন্তু তিনি রয়েছেন, তিনি কিন্তু রাজ্যসভা, কিন্তু আমাদের যে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন এই সুধা মূর্তিকে কিন্তু রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন। অনিয়মিত বৃষ্টি বা বিশ্ব উষ্ণায়ন, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি, তো যদি রীতিমতো যদি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় এবং গ্লোবাল ওয়ার্মিং হয়ে যায়, তাহলে কৃষিক্ষেত্রে যে সব থেকে বড় যে বাধাটা সৃষ্টি হবে, সেই বাধাটা যে সৃষ্টি হবে তাকে এক কথায় আমরা কি বলি, সেটাকে আমরা যেটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলি, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলে থাকি স্যার। তো সব থেকে বেশি জলবায়ুর ওপর প্রভাব পড়বে স্যার। 1707 সালে কোন মুঘল সম্রাটের মৃত্যুর মধ্য দিয়ে মোগল সাম্রাজ্যের দ্রুত পতন শুরু হয়ে গেছিল?
তো মনে রাখবে এটা কিন্তু ঔরঙ্গজেব, ওকে, যাকে আলমগীর বলা হয়ে থাকে। তো মুঘল সাম্রাজ্য তোমরা ইতিহাস থেকে একটু ভালো করে পড়ে যাও, সুলতান যুগ, মুঘল যুগ, কিন্তু ইতিহাস থেকে কিন্তু একটু প্রাচীন দিকটা, এটা মডার্নের দিক থেকে না গিয়ে প্রাচীন এবং যেটা মধ্য ভারতীয় যে ইতিহাস রয়েছে সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে স্যার, ওকে। তারপরে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ চরক সংহিতা কে রচনা করেছেন? তো এটা মহর্ষি চরক, তিনি কিন্তু রচনা করেছেন। তারপরে পুরুষদের শারীরিক গঠন, পেশির যে বৃদ্ধি, প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণে কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে? তো এটা অবশ্যই আমাদের পুরুষদের ক্ষেত্রে যে টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে সেটাই কিন্তু যে পেশির যে বৃদ্ধিগুলো, তারপরে প্রজনন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, শারীরিক গঠন যে তোমাদের শরীরের যে আকার আকৃতি যেটা, সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে থাকে টেস্টোস্টেরন হরমোন, ওকে। তারপরে ভারতে দারিদ্র্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক অর্থনৈতিক বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব কোন সংস্থার? তো অবশ্যই এটা কিন্তু এনএসএসও, যেটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এটাই কিন্তু সমস্ত কিছু যে দারিদ্র্যের যে কাউন্ট করে, মানে দারিদ্র্যের যে উম, তথ্য সংগ্রহ, ডেটা কালেক্ট করে যায় পৃথিবী, মানে আমাদের ভারতে কতটা কাজের অভাব রয়েছে, সার্ভে করে একটা আর কি। তো এটা এই যে পুরো দায়িত্বটা রয়েছে এনএসএসও এর কাছে, ওকে। তো আজকে এই এতটাই প্রশ্ন আমি সংগ্রহ করতে পেরেছি, আর পরবর্তী শিফটের অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলে জুড়ে থেকো। তো পরবর্তী শিফট যখন পাবো অবশ্যই ভিডিও করে দেবো।